হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবাশিস আর তোমার সকলের সাথে নেই তোমাদের চ্যানেল তোমাদের ইউনিক একাডেমিতে। তো আগে কী করাবো, আগের দিনের মধ্যে প্র্যাকটিস সেট করাবো এবং কন্টিনিউ প্র্যাকটিস সেট চলবে, যেহেতু পরপর পরীক্ষা আছে, রাজ্য সরকারের ফুড এসে আছে, মিসলেনিয়াস আছে। আর হ্যাঁ, বলে রাখা জরুরি, আরপিএফেরও ভ্যাকেন্সি ছেড়েছে, সবাই পারলে আরপিএফের ভ্যাকেন্সিটা ফর্ম ফিল আপ করে দেবে। আরপিএফের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে ওটা ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, ঠিক আছে? তো বেশ ভালো, পরীক্ষাগুলো পরপর বেরোচ্ছে, পরীক্ষাগুলো নিলেও খুব ভালো হয়, আর যদি নিয়োগ করে আরও তাড়াতাড়ি আরও ভালো হয়, ঠিক আছে? পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি নিয়োগ করো তত ভালো। তো যাই হোক, রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে বা সেন্ট্রালের উপর ডিপেন্ড করছে কে কত তাড়াতাড়ি নিয়োগ করবে। যাই হোক, এগুলো আমাদের দেখার কাজ নয়, আমাদের কাজ কি, নিজেদেরকে এগিয়ে রাখা প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে? যত প্র্যাকটিস করে তত কি ডেভেলপমেন্ট হবে, তোমাদের ডেভেলপ হবে, ঠিক আছে? সবাইকে এক ধাতে প্র্যাকটিস করিয়া, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, মনে রাখবে প্র্যাকটিসই তোমাদের বিকল্প, প্র্যাকটিস ছাড়া তোমাদের কোনো বিকল্প নেই। অর্থাৎ কি, কন্টিনিউ প্র্যাকটিসটা করে রাখো বা করে যাও। কখন কে বেরোচ্ছে জানার দরকার নেই, যে বেরোচ্ছে ফর্ম ফিল আপ করে দেবে, আর যেটা বেরোবে মনে রাখবে এটাই লাস্ট পরীক্ষা, এইভাবে এগো, ঠিক আছে? যে পরীক্ষা দিতে যাবে মনে রাখবে এটাই তোমার লাস্ট পরীক্ষা জীবনের, তারপর নেক্সট ভ্যাকেন্সি বা নেক্সট পরীক্ষা কবে হবে কেউ আমরা জানি না। যাই পরীক্ষা দিয়ে যাবে সেটাই বেস্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে এবার কোশ্চেন দিকে যাবো। চলো চলে আসে আজকের প্রথম কোশ্চেন দিকে। প্রথম কোশ্চেন কী বলেছে ভালো করে শোনো, বলেছে ভালো করে শোনো। তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে কমপ্লিট করতে পারে, কোনো সমস্যা নেই। তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে কমপ্লিট করছে। 6জন বালক একটি কাজ ওই ওই একই কাজ, ঠিক আছে, 18 দিনে কমপ্লিট করে। ভালো করে শুনবে, তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে কমপ্লিট করছে, কোনো সমস্যা নেই। তাই তিনজন লোক কোনো কাজ 18 দিনে কমপ্লিট করছে, আর 6জন বালক কাজটি 18 দিনে, তিনজন লোক কাজটি 18 দিনে কমপ্লিট করছে, আর এদিকে 6জন বালক কাজটি 18 দিনে কমপ্লিট করছে। বলছে 4জন লোক এবং 4জন বালক একত্রে কতদিনে কাজটি শেষ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কথা বলো তো, তিনজন লোক 18 দিন কাজ করছে, ঠিক আছে, তাহলে আমার কতদিনের মজুরি দিতে হবে, মানে কটা লোকের মজুরি দিতে হবে সেটা ভাবো তো। তিনজন লোক 18 দিন যদি কাজ করে, তাহলে 3 ইন্টু 18, এতজনের হিসাবে মজুরি দিতে হবে, এরকম তো না। তিনজন লোক হচ্ছে কি 18 দিন এসছে, আমি 18 দিনের শুধু 18 মানে একজনের হিসাবে দেবো টাকা, আদৌ তো ব্যাপারটা তাই নয়। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। তিনজন লোক ধরো 18 দিন কাজ করেছে, ঠিক আছে, তোমাকে কী হিসাবে টাকা দিতে হবে, 18 দিনের হিসাবে কী করে টাকা দেবে, তোমার কী ধরতে হবে, 18 ইন্টু 3, এতজনের হিসাবে তো টাকাটা দিতে হবে, তাই তো, কোনো সমস্যা নেই। ভালো করে বুঝে নাও, তিনজন লোক 18 দিনে কাজটা কমপ্লিট করছে, ঠিক আছে, তাহলে এতজনের মজুরি তোমাকে দিতে হচ্ছে, এই কনসেপ্টটা মাথায় ক্লিয়ার করে নাও। তিনজন লোক 18 দিনে কাজ কমপ্লিট করছে, তাহলে টোটাল তোমার মজুরি দিতে হচ্ছে কতজনের, 3 ইন্টু 18, কোনো সমস্যা নেই। আবার উল্টো দিকে কী হচ্ছে, 6জন বালক 18 দিনে কাজটা কমপ্লিট করছে, তাহলে মজুরি দিতে হবে কতজনের, 18 ইন্টু 6জন বালকের, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কথা জাস্ট ভাবো, ইমাজিন করো, ঠিক আছে? আচ্ছা, এরাও কাজটা কমপ্লিট করছে, এরাও কাজটা কমপ্লিট করছে, তাই তো, তাহলে এরা কাজ, ভালো করে শুনবে, এটা কি ম্যান আর এটা হচ্ছে কি বয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এতজন ম্যান কি কাজটা কমপ্লিট করে, আর এখানে এতজন বয় কি কাজটা কমপ্লিট করে, তাহলে আমি বলতে পারি এতজন ম্যান ইকুয়াল টু 18 ইন্টু 6 ইকুয়াল টু বয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখন এতজন ছেলে পুরুষ হচ্ছে কাজটা কমপ্লিট করছে, আর এদিকে এতজন বালক হচ্ছে কাজটা কমপ্লিট করছে, দুজনের তো কি কাজটা কমপ্লিট তো করতে হচ্ছে দুজনকেই, তাহলে কি আমি বলতে পারি এতজন ম্যান ইকুয়াল টু এতজন বালক, ঠিক আছে? আচ্ছা, 18 18 কেটে দাও, 3 দোকানে 6 করে দাও, তাহলে একজন ম্যান সরাসরি বলতে পারি 2জন বালক। এই কনসেপ্টে যদি না আসতে পারো অঙ্ক করা খুব মুশকিল হয়ে যাবে, এই কনসেপ্টে তোমাকে আসতে হবে, ঠিক আছে? চলো এবার বুঝতে হবে কি বলেছে, একজন ম্যান সমান কি 2জন বালক, তাহলে এবার বলেছে কি 4জন লোক এবং 4জন বালক একত্রে কতদিনে কাজটা শেষ করবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলেছে কি 4জন লোক, 4জন ম্যান এবং হচ্ছে কি 4জন বালক। আচ্ছা, একটা কথা ভাবো তো, 2জন বালক সমান 1জন ম্যান, তাহলে 4জন বালক সমান কি 2জন ম্যান হবে, অবশ্যই হবে। তাহলে 4জন ম্যান প্লাস 2জন ম্যান হয়ে গেল, তাহলে কয়জন ম্যান হয়ে গেল, 6জন ম্যান, ঠিক আছে? তাহলে আগে কয়জন করছিল ভালো করে শুনবে, আগে সূত্র কি, M1 D1 H1 বাই W1 R1 ইকুয়াল টু কি M2 D2 H2 বাই W2 R2, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ম্যান কত, প্রথমটার ক্ষেত্রে ম্যান কত ছিল, 3জন ম্যান, কতদিনে কাজ করছিল 18 দিনে, এক্ষেত্রে ম্যান কতজন, 6জন ম্যান, কতদিনে কাজটা কমপ্লিট করবে জানি না, তাহলে 6 কি 3 6 18, ডি ইকুয়াল টু কি 9, ঠিক আছে, কতদিন লাগবে, 9 দিন। এবার অনেকের প্রশ্ন, স্যার অঙ্কটা একটু অন্যভাবে করলে একটু ভালো হয়, তো অন্যভাবে হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো ভালো করে দেখো, এখানে বলেছি কি, আচ্ছা এখানে দেখো তো কজন মানুষ কাজ করেছিল টোটাল, মানে কতজনের হিসাবে, এতজনের হিসাবে। আচ্ছা, তোমায় করতে হবে কি কিচ্ছু না,
এতজন কাজ করেছে, আর এর থেকে বালকের জন্য টোটাল এতজনের মজুরি দিতে হচ্ছে, তোমাকে এতজনের মজুরি দিতে হচ্ছে, এতদিন মজুরি দিতে হচ্ছে, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না। বলেছে কি 4 জন লোক আর 4 জন বালক, তো উল্টে দাও, 4/18 গুণ 3 যোগ 4/18 গুণ 6, যেটা বেরোবে সেটা উত্তর, যেটা বেরোবে সেটা উত্তর। দেখবে এটা বেরোবে, এরকম টাইপের বেরোবে, 1 এর 9 বেরোবে, উল্টে দাও। এটা কী বেরিয়েছিল? এফিসিয়েন্সিটাকে উল্টে দাও, ঠিক আছে, বেরিয়ে যাবে। তো এইভাবে করা যায়, এইভাবে পসিবল। তবে আমি এইভাবে কাউকে বলবো না করতে, আমি বলবো এইভাবে করো, এইভাবে করাটা বেস্ট, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করে দাও, এই 4 দিয়ে গুণ, 4-এর নিচে 18 × 3 করে দাও, 4 নিচে 18 × 6 করে দাও, যেটা এটা বালক আর এটা হচ্ছে কি ম্যান হচ্ছে টোটাল কতদিন কাজ করেছিল? 18 × 3, এটাকে 4 দিয়ে 4-এর নিচে ভাগ করে দাও, এটা 4 দিয়ে এটাকে ভাগ করে দাও, দিলে যেটা হবে সেটা উত্তর। কিন্তু আমি সবসময় বলবো এটাকে করো, এটাই বেস্ট, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে আসছে পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? ঠিক আছে, কোনো সমস্যা নেই, করবো আমরা। চলো, 15টি ডিম ক্রয় মূল্য কত? 75 টাকা। তাহলে বলছে কি 4 ডজন ডিম, তাই তো? তাহলে 4 ডজন ডিম যদি বলে, 1 ডজন মানে কটা? 1 ডজন মানে কটা হয় জানো? 12টা। তাহলে যখন জানো অসুবিধা নেই। চলো, তাহলে 4 ডজন মানে 4 × 12, এতগুলো ডিম। 4 × 12, 1 ডজন মানে 12টা তো, আর 4 ডজন মানে 4 × 12, এতগুলো ডিম। এতগুলো ডিমের দাম কত হবে? এবার তোমাদের প্রশ্ন, স্যার এটাকে কেন গুণ করলেন না? আমার গুণ করার কোনো দরকার নেই, পড়ে থাক না, আছে কারো তো কোনো কষ্ট নেই, পড়ে থাক। চলো, তাহলে 75/15 × 4 × 12, কোনো সমস্যা নেই, 5 পড়ে থাকলো। তাহলে 5 4 5 20, 20 2 12, আর 20 2 2 12, মানে 240, ঠিক আছে, 240 টাকা, কোনো সমস্যা নেই, এটাই উত্তর। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে কি পি, কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। 3 বন্ধু হতেই পারে, 3 বন্ধু মিলে ব্যবসা শুরু করেছে, কোনো সমস্যা নেই। চলো, বলেছে হচ্ছে কি কিউ যে পরিমাণ বিনিয়োগ করে, পি তার 3 গুণ বিনিয়োগ করে। আচ্ছা, কোনো সমস্যা নেই। এবং আর যা বিনিয়োগ করে, কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, ঠিক আছে। আমি যে কোনো একটাকে ধরে নেবো, আমার সবথেকে ভালো যার মনে রাখবে, এমন জনকে ধরবে যার কোনো সাপোর্ট নেই, যে একা উঠছে, সেরকম লোককে ধরবে, তাহলে সুবিধা হবে। দেখো আরের ওপর সবাই নির্ভরশীল, তারা 8টা আগে ধরে নিই। চলো, আমি ধরলাম আর সমান X টাকা নিয়োগ করেছে। দেখো কী বলেছে, আর যা বিনিয়োগ করেছে, কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করেছে। তাহলে কিউ মানে কত হবে? X × 2/3, কোনো সমস্যা নেই। তাহলে কত হলো? 2x/3, ওকে। আচ্ছা, পি, এবার পি একা পড়ে আছে, তাহলে কী বলে শোনো, বলেছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে, পি তার 3 গুণ বিনিয়োগ করে। কিউ যা বিনিয়োগ করে, পি তার কি 3 গুণ বিনিয়োগ করেছে, 2x/3 × 3, তাহলে কত হলো? 2x, ওকে। এবার জানতে কি চেয়েছে শোনো, বলেছে পি, কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত? P/Q আর, তাহলে P সমান কত? 2x, Q সমান কত? 2x/3, আর সমান কত? x, x কেটে দাও, তাহলে 3 দোকানে 6, 2 3, 6 2 3, হ্যাঁ এটাই উত্তর আছে, কোনো সমস্যা নেই। চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে কি রাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ বিক্রয়ের জন্য আছে, ঠিক আছে। রাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলেছে কোন অনুপাতে জল মেশালে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, ভালো করে দেখে নাও। এটা আমি 2টো পদ্ধতি শেখাবো, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, কিন্তু প্রথম যে মেথডটা শেখাচ্ছি এটাই বেস্ট মেথড আমি মনে করি। চলো, তো আমি ধরলাম, এটা ধরলাম মিল্ক, এটা ধরলাম ওয়াটার, ঠিক আছে। আমি ধরলাম দুধের দাম 1 টাকা প্রতি লিটার। আমি ধরলাম ওয়াটারের যেহেতু জল মেশাচ্ছে, জলের কোনো দাম নেই, জলের দাম 0 ধরে নিতে হবে, ঠিক আছে। এখানে কোনো বোতলের জলের কথা হচ্ছে না, নর্মাল জল, ঠিক আছে। সে পুকুরের হতে পারে, খালের হতে পারে, টাইম কলের জল হতে পারে, হোয়াটএভার, তার কোনো দাম নেই, 0, ঠিক আছে। বলেছে কি 5% লাভ হবে। এখানে তোমাকে লাভটাকে সরিয়ে দিতে হবে, দিয়ে কী করতে হবে? ক্রয় মূল্যে যেতে হবে। তাহলে 1 টাকা যদি 1 টাকার ওপরে কি ক্রয় মূল্যে যেতে হবে তোমাকে, ক্রয় মূল্যে ঢুকে পড়ো। তাহলে ক্রয় মূল্যে যদি ঢুকে পড়ি, তাহলে কত হবে? 100/105, ঠিক আছে, 20 21, কোনো সমস্যা নেই।
1 টাকার উপরে কী বলেছে, 1 টাকায় কি, ভালো করে শোনো কোশ্চেনটা বুঝবে কেন আমি এটা করলাম, এটা তো করার কোনো দরকার ছিল না। ওরা বলেছে কি, দুধ আর জল মেশাচ্ছি, যে টাকায় দুধ কিনেছি সে টাকায় আমি দুধ বিক্রি করবো, অবশ্যই 5% লাভ করে নেবো। ভালো করে শুনে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। যে টাকায় আমি দুধ কিনেছি সে টাকায় আমি দুধ বিক্রি করবো, করেও কি 5% লাভ করে নেবো। আচ্ছা, যে টাকায় আমি দুধ কিনেছি সে টাকায় বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য তাহলে কি এসপি, তাহলে কি 1 টাকা, তাহলে 1 টাকার ওপরে কি আমি হচ্ছে কি সরিয়ে করবো 5%, যেহেতু লাভ বলেছে আমি লাভটাকে সরিয়ে দেবো, অরিজিনাল কস্ট প্রাইসে চলে যাবো, যে আমার অ্যাকচুয়ালি কত লাভ হচ্ছে বা অ্যাকচুয়ালি কত যাচ্ছে। ব্যাপারটা কীরকম হলো ভালো করে শুনে নাও। তাহলে কি 105 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে অরিজিনাল মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 1 টাকা বিক্রি করলে তখন অরিজিনাল মূল্য কত, ব্যাপারটা এরকম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ভালো করে বুঝে নাও। তাহলে আমার কি বিক্রয়, যেটা ক্রয় মূল্য সেটাই বিক্রয় মূল্য করে দিতে বলেছে ওরা, তাই করব। তাহলে 105 টাকা যদি বিক্রি করি, তাহলে কি অরিজিনাল মূল্য 100 টাকা, যখন 1 টাকা বিক্রি করছি তখন অরিজিনাল মূল্য কত, তাহলে করলে কত হবে 20/21, 20/21। ঠিক আছে, দাও টেনে দিয়েছো, কোনো সমস্যা নেই। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করে দাও, আর এখানে কি 20/21। ঠিক আছে, তাহলে কত হলো দেখে নাও, 20/21, আর এদিকে কত হলো 21 করে গুণ করে দিলে তাহলে 1 এর 21, 21 কেটে দাও, তাহলে 20:1, কোনো সমস্যা নেই, 20:1। এবার দেখো উত্তর দেখো 1:20 আছে, কেন আছে ভালো করে শোনো। ওরা বলেছে, জানতে কি চেয়েছিল ভালো করে দেখো, ওরা বলেছে কোন অনুপাতে জল মেশালে, মানে আগে জলটাকে লাগবে, অর্থাৎ কি আমরা তো মিল্কটাকে প্রথমে ধরেছি, ওয়াটারটাকে লাস্টে ধরেছি, ওরা উল্টে দিতে বলেছে, তাহলে এটাকে ঘুরিয়ে দিলে কী হবে 1:20 হচ্ছে কি অ্যান্সার। এবার অনেকে বলছেন স্যার এটাকে একটু সোজাভাবে করা যায় না, তো সোজাভাবে আমি করে দিচ্ছি, 100 বার সোজাভাবে করে দেবো, কিন্তু এই পদ্ধতিটা সব জায়গায় অ্যাপ্লাই করো না, আমি অন্তত মনে করি এই পদ্ধতিটা না অ্যাপ্লাই করাই ভালো। ঠিক আছে, তো করে নাও, কী পদ্ধতি ভালো করে দেখে নাও। 5% লাভ বলেছে, কিচ্ছু করতে হবে না, 5% লাভ বলেছিল তো, 5-এর 100 করে দাও, 5 দোকানে 10, 20, 1-এর 20, 1:20 হয়ে গেল। খুব ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি, একটুখানির মধ্যে করে দিলাম, খুব ভালো লেগেছে আমি বুঝতে পারছি, কিন্তু এটা করো না, এটা আমি করতে বারণ করবো। করিয়ে দিয়েছি ভালো কথা, ঠিক আছে, যদি কারোর মনে থাকে পরীক্ষা হলে করে দিও, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আগে শিখে নিও, এই জিনিসটা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। এটা ঠিক আছে, শর্টকাট ঠিক আছে, কিন্তু এটাকেই আগে প্রেফার করো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে পরের কোশ্চেন দেখো কী বলেছে কি, একজন মোদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম 2.88 টাকা প্রতি কেজি দরের গমের কোন অনুপাতে মিশ্রিত গমের প্রতি কেজি 2.52 টাকা হবে। ঠিক আছে, তাহলে কী করছে ভালো করে শুনবে। 2.2 টাকা 4 পয়সা হিসাবে গম কিনেছে, আরেকটা দাম একটা গম কিনেছে কত টাকা, 2 টাকা 88 পয়সা হিসাবে। ঠিক আছে, কিনে ক টাকা বিক্রি করছে, 2.52 টাকা হিসাবে কি কেজি দরে হিসাব রাখছে, ঠিক আছে, বা বিক্রয় করছে হোয়াটএভার। বলেছে তাহলে কী অনুপাতে সে মেশাতে হবে। চলো, কিচ্ছু করতে হবে না, অ্যালিগেশনের অঙ্ক। চলো কী করবে দেখো, 2.04 আর একটা কি 2.88 আর মাঝখানেরটা কত 2.52। যারা অ্যালিগেশনের অঙ্ক জানো না তাদেরকে বলছি একবার গিয়ে সার্চ করো, আমার চ্যানেলেই করানো আছে অ্যালিগেশন, খুব ভালোভাবে করানো আছে, যার যার অসুবিধা আছে ওখান থেকে দেখে নিতে পারো। অ্যালিগেশন মানে মনে রাখবে, এখানে একটা দাম দেওয়া থাকবে, এখানে একটা দাম দেওয়া থাকবে, দুটোর মাঝখানে একটা দাম থাকবে, সেটা এখানে বসবে। এবার কিচ্ছু না, বড় থেকে ছোটোগুলো টেনে বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে কত হবে 6, আচ্ছা এটা থেকে এটা বিয়োগ করছি আমি, 6 হলো 3 হলো 0.36, আর এদিকে কত হচ্ছে ভালো করে দেখো, 4 8 হলো, আচ্ছা 4 হবে 48, 0.48, জি পয়েন্ট তুলে দাও, আচ্ছা 6 6 36, 6 48, 3 ওখানে 2 দিয়ে 3 দোকানে 6, 2 দিয়ে 4 দোকানে 8, তাহলে 3:4। দেখো অ্যান্সার আছে কি না, হ্যাঁ আছে, এটাই উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে এসেছি। পরের কোশ্চেন দেখো কী বলেছে অনিন্দা একটি বাইসাইকেল 3200 টাকা দিয়ে ক্রয় করলো এবং সে সেই সাইকেলটি 240 টাকার লোকসানে বিক্রি করলো, তাহলে কত টাকা মূল্যে সাইকেলটি সে বিক্রয় করলো। কিচ্ছু নেই, একদম সোজা অঙ্ক। তাহলে কী করবে ভালো করে দেখো, 3200 কত টাকার লোকসানে বিক্রি করছে, 240 টাকা, 3 3 9 2960 টাকা সে বিক্রি করে দিচ্ছে। দেখো এটাই উত্তর আছে, সোজা অঙ্ক। চলে নেক্সট অঙ্কের দিকে চলে এসেছি পরের কোশ্চেনে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। কী বলেছে ভালো করে শোনো। গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। ভালো করে শোনো, তা আমি ধরলাম গোপাল, এটা আর 5টা অঙ্কের মতো নয়, বারবার বলছি কিন্তু এটা অন্যরকম অঙ্ক। ভালো করে দেখো, অঙ্ক দেখে অঙ্ক প্যাটার্ন বুঝতে শেখো। তো গোপাল
জিনিসটা ক টাকা কিনেছে, আমি ধরলাম 100 টাকা দিয়ে কিনেছে। সে কি রামকে কাকে বিক্রি করেছে, সেলফোনটি রামকে বিক্রি করেছে 10% লাভে। তাই রাম ক টাকা দিয়ে কিনেছে, 100-র উপরে 110, 110 টাকা সে লাভ করেছে, 10% লাভ করেছে, তো ওই জন্য 110। তাহলে কি রাম সেটা কিনেছে কত, 110 টাকায়। কোনো সমস্যা নেই। কার কার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বলতে পারো, কোনো সমস্যা নেই। ভালো করে দেখো এটা কী করলাম, ভালো করে দেখো। 10% লাভ করেছে মানে কি, 100 টাকায় জিনিসটা বিক্রি করেছে ক টাকা, 110 টাকা। ঠিক আছে, তাহলে ক টাকা বিক্রি করছে, 110 টাকায়। তো চলো 110 টাকায় রাম কি সেটা কিনেছে। তাহলে গোপাল ক টাকা কিনেছিল, 100 টাকা, সে বিক্রি করলো রামকে কত টাকা, 110 টাকায়। এবার কি বলেছে ভালো করে শোনো। বলেছে তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। যদি গোপাল এর সত্ত্বে রাজি হয় তাহলে গোপালের লাভ বা লোকসান কত হবে বা কত কি হবে, যাই হোক হোয়াট। তাহলে ওই কী করছে, রাম 10% লোকসানে সেটা বিক্রি করছে। রাম বিক্রি করছে গোপালকে, ফিরে আবার গোপাল কিনবে। এটা 10% লোকসানে মানে কত, 90/100। কী করে হলো ভালো করে দেখে নাও। 100 টাকার জিনিস বিক্রি করবে 90 টাকা, 10% লসে মানে, তাহলে 110 টাকার জিনিস কত টাকা বিক্রি করবে, 90/100 ইন্টু 110। এটাই করেছে ডাইরেক্ট, দেখো। তাহলে ক টাকা বিক্রি করলো, 99 টাকা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গোপাল কি এত টাকা 99 টাকা কি রাম কি 110 টাকা কিনে গোপালকে 99 টাকায় বিক্রি করে দিল। ঠিক আছে, ওকে। তাহলে কি বলেছে ভালো করে শোনো। তাহলে বলেছে মোটের উপর লাভ বা লোকসান কত পার্সেন্ট হবে। সে 100 টাকা তো কিনেছিল, এই 100 টাকায় হচ্ছে কি কিনে কি 99 টাকায় কি, ঠিক আছে 199, ঠিক আছে। তাহলে গোপাল ক টাকা ফিরে কিনে নিল, 99 টাকা। ভালো করে দেখো, সে 100 টাকায় প্রথমে কিনেছিল, কিনে আবার কি 110 টাকা বেচে দিল, তারপর আবার কি সে আবার 99 টাকায় কিনে নিল। তাহলে কত টাকা ওভারঅল, কত টাকা লাভ, এক না 1% লাভ না, 1% লাভ তো। ভালো করে দেখো, 100 টাকা কি, ভালো করে কনসেপ্ট বুঝে নাও। 100 টাকাতে সে জিনিসটা কিনলো, রামকে বিক্রি করলো কত টাকায়, 110 টাকায়। ঠিক আছে, আবার রাম তাকে বিক্রি করলো কত টাকায়, 99 টাকায়। তাহলে সে 100 টাকার জিনিস, ঠিক আছে, 99 টাকা কিনছে, তাহলে কত পার্সেন্ট লাভ হলো, 1% না। বিয়োগ করে দাও, যেটা বেরোবে সেটা উত্তর। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে কি, একজন দোকানদার তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত হবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমি প্রফিট অ্যান্ড লসে বহুবার শিখিয়েছি, তো আজ একটু টেবিলটা করব, তাও দেখে নাও। এটা ধরো 100, 10% লাভ মানে 110, 20% লাভ মানে 120, আর যদি লস করে তাহলে 90, 10% লস করলে, 20% লস করলে 80। ঠিক আছে, এটা একটা টেবিল, এই টেবিল ওখানে করা শিখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখে নাও কী করছি। বলেছে কি, একজন দোকানদার তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যদি পণ্যের ক্রয় মূল্য হয় 450 টাকা, তাহলে তার ধার্য মূল্য কত ছিল, এমআরপি কত ছিল। আমি ধরলাম এমআরপি X টাকা, এক্সের পর কি 10% ডিসকাউন্ট দিয়েছে, 100 টাকা জিনিস 10% ডিসকাউন্ট দিলে কত, 90 টাকা। তাই 90/100। ঠিক আছে, ওকে। তারপর বলেছে কি, বলেছে এই 90/100 করার পরে তারপরেও ক্রয় মূল্যের উপর সে 20% লাভ করে। তো আমাকে যেতে হবে ক্রয় মূল্যতে, ক্রয় মূল্য মানে 100 টাকা, তাহলে 100 উপরে লাভ করেছে কত টাকা, 20% মানে 120 নিচে, ইকুয়াল টু কত টাকা, 450, তাই তো, 450 টাকা। ব্যাস হয়ে গেল। 5 লং 45, 50, তাহলে X 60, 600 টাকা। তাহলে কত হলো, 600 টাকা কি এমআরপি ছিল। চলে গেলাম নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে কি, 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। ভালো করে শুনবে, 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। তাহলে 80 টাকা 10% আগে অফ করে দিয়ে দেখি ক টাকা পাওয়া যাচ্ছে। 10% অফ মানে কি 90/100, কোনো সমস্যা নেই। তাহলে 72 টাকা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি হলো, 1 ডজন মানে কতটা, 12টার মূল্য কত, 72 টাকা। ওকে, বলেছে কি 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে। তাহলে কি ভালো করে দেখে নাও, 72 টাকায় পাওয়া যায় 12 জোড়া মোজা, মানে 1 ডজন মানে 12 তো। তাহলে বলেছে 24 টাকায় কত পাওয়া যাবে, 12/72 ইন্টু 24। ঠিক আছে, 6 12 72, 4 ছক 24, তাহলে কয় জোড়া পাওয়া যাবে, 4 জোড়া।
এটাই অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে এসছে লাস্ট কোশ্চেন দিকে। লাস্ট কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে শোনো। বলেছে কি 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছরের মোট সরল সুদ কত হবে? চলো করবো। সরল সুদের সূত্র কি? I ইকুয়াল টু PRT ডিভাইড বাই 100। পি মানে কত টাকা? 8,930 টাকা। 8,930 টাকা। আর এর ভ্যালু কত? 8%। টির ভ্যালু কত? 5 বছর ডিভাইড বাই 100। কোনো সমস্যা নেই, দাও শূন্য শূন্য কেটে 5 দিয়ে কাটো, 5 দোকানে 10, 2 দিয়ে কাটো, 4 দোকানে 8, তাহলে 3 4 12, 2 হাতে থাকে 1, 4 9 36, 37, 7 হাতে থাকে 3, 4 8 32 আর 3 35, 3572। দেখো উত্তর আছে কিনা। হ্যাঁ এটাই উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। তো আজকে এতটা পর্যন্ত থাকলো। আর হ্যাঁ, আগের দিন একজন কমেন্ট করেছিল, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সে বলেছিল যে স্যার একটু কম্পাউন্ড ইন্টারেস্ট একটু করালে ভালো হয়। তো দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের উপর আমি 2বার অলরেডি ক্লাস নিয়েছি। ঠিক আছে, তো আমি ডিসক্রিপশান বক্সে কম্পাউন্ড ইন্টারেস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমাদের করতে কোনো অসুবিধা হবে না আশা করছি। ঠিক আছে, বারবার বলছি কম্পাউন্ড ইন্টারেস্টে অলরেডি আমি 2টো ক্লাস নিয়েছি। 2টো ক্লাস মানে কি 2বার ক্লাস নিয়েছি, এবং একটা ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট করেছি মানে 3 থেকে 4টে বা 5টা করে ক্লাস নিয়ে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট পুরো টোটাল কমপ্লিট করেছি 5টা থেকে 6টা করে ক্লাস নিয়ে নিয়েছি, এমনও হয়েছে। ঠিক আছে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু অনেকবার করে দিয়েছি, তো তোমাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না আশা করছি। লিঙ্কটা ফলো করো, ওখান থেকে ভিডিও পেয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট, ওখান থেকে ফলো করো। যদি তারপরেও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেবো, বা অবশ্যই হচ্ছে কি করে দেবো। আর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। চলো সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন।